সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ এক্সপ্লেনারে। ধরুন আপনি একজন নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব নিলেন, তখন কিন্তু শুধু অর্থনৈতিক বা কারিগরি জ্ঞান থাকলেই চলে না। আসল খেলাটা হলো সঠিক সিদ্ধান্ত নেয়ার, তাই না? আর তার জন্যই আজকের এই আলোচনা, যেখানে আমরা তৈরি করব একটা খুবই প্র্যাকটিক্যাল আর ডে টু ডে কাজে আসে এমন একটা ম্যানেজার্স টুলকিট। এটা কোনো বইয়ের ভাষা বা পুঁথিগত জ্ঞান নয়, আসলে এই টুলকিটটা হবে আপনার দৈনন্দিন কাজের ক্ষেত্রে নেতৃত্বকে আরও ধারালো করার একটা অস্ত্র। তাহলে ছট করে দেখে নেওয়া যাক আজকের রোডম্যাপে কি থাকছে। আমরা মূলত তিনটে প্রয়োজনীয় টুল বা হাতিয়ার নিয়ে কথা বলবো। প্রথমে বিসিজি ম্যাট্রিক্স ব্যবহার করে সম্পদ বন্টন, দ্বিতীয়ত এমবিওর মাধ্যমে লক্ষ্য নির্ধারণ ও এর ভুল ত্রুটিগুলো কি, এবং শেষে সিদ্ধান্ত গ্রহণের ধাপ, ঝুঁকি আর আমাদের মানসিক হিউরিস্টিক্স নিয়ে। ছটপট শুরু করা যাক। প্রথমে চলে আসি আমাদের প্রথম টুলে, অ্যালোকেটিং রিসোর্সেস উইথ বিসিজি, মানে আপনার টিমের পোর্টফোলিওটা কিভাবে মূল্যায়ন করবেন। ভাবুন তো একবার, একটা টিমের কাছে সময় আর সম্পদ দুটো জিনিসই কিন্তু খুব সীমিত থাকে। এখন একজন লিডার কিভাবে বুঝবেন যে কোন প্রজেক্টে এই কম সম্পদটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ফলাফল পাওয়া যাবে? এখানে চলে আসে বিসিজি মেট্রিক্সের ধারণা। 1970 সালে বস্টন কনসাল্টিং গ্রুপ এই চমৎকার স্ট্র্যাটেজিক প্ল্যানিং ফ্রেমওয়ার্কটা তৈরি করে। এটা আসলে একটা ডায়াগনস্টিক টুলের মতো কাজ করে। কোনো একটা প্রোডাক্ট বা বিজনেস ইউনিটের মার্কেট গ্রোথ আর মার্কেট শেয়ার কত, ঠিক তার উপর ভিত্তি করেই আপনি বুঝতে পারবেন কোথায় ইনভেস্টমেন্ট করা উচিত আর কোথায় থেকে ফান্ড সরিয়ে নেওয়া দরকার। এবার যদি বিষয়টা একটু ভালো করে ভাবতেই যান, এই ম্যাট্রিক্সটার সবচেয়ে মজার বিষয় হলো এর 4টি ভাগ বা কোয়াড্রেন্ট। যেমন ধরুন স্টার্স, ক্যাশ কাউজ, কোয়েশ্চেন মার্কস এবং ডগস। নামগুলো শুনতে মজার হলেও এগুলো খুব চমৎকারভাবে তুলে ধরে যে মার্কেট শেয়ার আর মার্কেট গ্রোথ রেটের উপর নির্ভর করে আপনার প্রোডাক্টগুলোকে কিভাবে ভাগ করা যায়। একজন ম্যানেজারের জন্য এই ভিজুয়াল ক্যাটেগরাইজেশনটা আসলেই একটা গেম চেঞ্জার। আসুন বিষয়টা একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরুন আপনি আপনার টিমের বর্তমান প্রজেক্টগুলো পর্যালোচনা করছেন। যে প্রজেক্টগুলোতে গ্রোথ আর শেয়ার দুটোই খুব হাই, সেগুলো হলো স্টার্স। এখানে আপনাকে আপনার আয় থেকে আরও রিইনভেস্ট করতে হবে। এরপর আসে ক্যাশ কাউজ, যেখানে মার্কেট শেয়ার বেশি থাকলেও গ্রোথ একটু কম। তাই এখানে থেকে যে আয় হয় তা দিয়ে আপনি অন্যান্য প্রজেক্টকে আরামসে সাপোর্ট দিতে পারেন। আর কোয়েশ্চেন মার্কস হলো সেই সব প্রজেক্ট যেগুলো আগামী দিনের স্টার হতে পারে, যদি অবশ্যই আপনি সঠিকভাবে ইনভেস্ট করেন। শেষে রইল ডগস। এই কোয়াড্রেন্টে শেয়ার আর গ্রোথ দুটোই একেবারেই কম, তাই এগুলো থেকে প্রায় কোনো লাভই আসে না। এই ছোট্ট ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে কিন্তু আপনি খুব সহজেই অনাবশ্যক প্রজেক্টের সম্পদের অপচয় ঠেকাতে পারেন। এতক্ষণ তো গেল বড় প্রজেক্ট প্ল্যানিংয়ের কথা। এবার আসি দ্বিতীয় তোলে, ইমপ্লিমেন্টিং ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, মানে এখন আমরা দেখব কিভাবে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। এই সন্দর্ভে পিটার ড্রাকারের একটি কথা না বললেই নয়। উনি বলেছিলেন যে যখন কর্মীরা নিজেরা তাদের লক্ষ্য নির্ধারণ আর কাজের ধাপ বাছাই করার ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ করেন, তখন তাদের দায়িত্ব পালনের সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। মানে একদম প্রথম থেকেই লক্ষ্য নির্ধারণ ব্যাপারটা কখনোই বসের কাছ থেকে চাপিয়ে দেয়া কোনো নির্দেশ হতে পারে না। এটাকে একটা যৌথ বা কোল্যাবোরেটিভ প্রয়াস হতে হবে। এতে করে টিমের সবার মধ্যে একটা ওনারশিপ তৈরি হয়। তাহলে এমবিওটা আসলে কিভাবে কাজ করে? এটা মূলত কয়েকটা ধাপের একটা সাইকেল। প্রথমেই আপনাকে প্রতিষ্ঠানের মূল লক্ষ্যগুলো নির্ধারণ করতে হবে। তারপর সেই বড় লক্ষ্যের উপর ভিত্তি করে কর্মীদের ব্যক্তিগত অবজেক্টিভ তৈরি করা হয়। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, এই অবজেক্টিভগুলো কিন্তু অবশ্যই স্মার্ট হতে হবে, মানে একদম নির্দিষ্ট আর পরিমাপযোগ্য। এরপর আসে কন্টিনিউয়াস মনিটরিং বা অনবরত পর্যবেক্ষণ, আর তারপর পারফরম্যান্স ইভ্যালুয়েশন। মূল কথা হল একটি কোম্পানির সব কর্মীর টার্গেট যেন বড় কোম্পানির স্ট্র্যাটেজির সাথে সমন্বয় করা থাকে, তা নিশ্চিত করাই হল এই সাইকেলের আসল উদ্দেশ্য। একটা বিষয় এখানে ক্লিয়ার করা ভালো, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস কিন্তু বছর শেষের কোনো কর্মসূচি নয় যে একদিন করলেন আর হয়ে গেল। এটা আসলে একটি কন্টিনিউয়াস সাইকেল বা চলমান চক্র। কর্মী আর ম্যানেজারদের মধ্যে লাগাতার আলোচনা, কাজের পরিমাপ এবং স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট ফিডব্যাকের মাধ্যমে এই চক্র অনবরত ঘুরতে থাকে। কন্টিনিউয়াস ফিডব্যাক ছাড়া আসলে সঠিক লক্ষ্য অর্জন করা প্রায় অসম্ভব।
তবে সবকিছুরই তো একটা খারাপ দিক থাকে, তাই না? এবার আমরা আসব আমাদের তৃতীয় অংশ, অ্যাভয়েডিং কমন এমবিও পিটফলস। নতুন ম্যানেজারদের জন্য এটা একটি সতর্কবার্তা। সাবধান, নতুন ম্যানেজার হিসেবে আপনাকে বেশ কিছু ফাঁদ থেকে বাঁচিয়ে চলতে হবে। এমবিওর কিন্তু বেশ কিছু বড় সীমাবদ্ধতা আছে। সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? যখন টার্গেট বা লক্ষ্যের ওপর অতিরিক্ত জোর দেওয়া হয়, তখন সংগঠনের কালচার বা কর্মপরিবেশটা প্রায় পুরোপুরি উপেক্ষা করা হয়। শুধুমাত্র টার্গেট পূরণ করার চক্করে কর্মীদের ওপর অবিরাম একটা চাপ সৃষ্টি হয়। এছাড়াও অনেক সময় সম্পদের ঘাটতি বা দৈনন্দিন অপারেশনাল সমস্যাগুলো কিন্তু চোখ এড়িয়ে যায়। তাই একমাত্র এমবিওকেই সব সমস্যার সমাধান বা টোটাল সিস্টেম হিসেবে ধরে নিলে আসলেই বড় ধরনের বিপদ ঘটতে পারে। এরপর আমরা আসব আমাদের চতুর্থ টুলে, দ্য ডিসিশন মেকিং প্রসেস বা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। দৈনিক কাজের বাধাগুলো কিভাবে অতিক্রম করবেন সেটাই এখন দেখব। সত্য কথা বলতে কি, একজন ম্যানেজারের দৈনন্দিন জীবনটাই কেটে যায় এর পর এক সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়ে। কিন্তু সিদ্ধান্ত গ্রহণ তো আর আকাশ থেকে পড়ে না, এটা একটা ধারাবাহিক মানসিক প্রক্রিয়া বা কগনিটিভ প্রোগ্রেশন। প্রথম ধাপটাই হলো সমস্যাটি চিহ্নিত করা আর সেই অনুযায়ী তথ্য বা ইনফরমেশন সংগ্রহ করা। এরপর আপনাকে বিভিন্ন বিকল্প উপায়গুলো খুঁজে বের করে সেগুলোর তুলনামূলক যাচাই করতে হবে। সঠিক বিকল্পটি বেছে নিয়ে তারপর অ্যাকশন নিতে হবে এবং সবশেষে গৃহীত সিদ্ধান্তটির মূল্যায়ন বা রিভিউ করা কিন্তু অ্যাবসলিউটলি ক্রুশাল। সঠিক বিশ্লেষণ আর দূরদৃষ্টি এখানেই কাঁচা তথ্যকে একটা বাস্তব কাজে রূপান্তরিত করে। এখন এই যে অল্টারনেটিভ বা বিকল্প বাছাই করার কথা বললাম, এর মূলত ৩টি উপায় আছে। প্রথমটি হলো আপনার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। আপনি অতীতের ধরন দেখে ছট করে সিদ্ধান্ত নিতে পারেন। এটা খুব দ্রুত হয় ঠিকই, কিন্তু একেবারে নতুন কোনো সমস্যার জন্য এটা কাজে নাও আসতে পারে। দ্বিতীয়টি হলো এক্সপেরিমেন্টেশন বা পরীক্ষা। ধরুন ছোট আকারে কোনো প্রোটোটাইপ তৈরি করা। এটা বেশ সেফ, কিন্তু এর জন্য অনেক সময় দরকার। আর তৃতীয়টি হল রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস, যা তথ্য ও মডেলের উপর ভিত্তি করে অবজেক্টিভ বিশ্লেষণ করে। এটা সবথেকে নির্ভরযোগ্য। ভালো ম্যানেজাররা কিন্তু ঠিকই জানেন যে সময়, জরুরি অবস্থা এবং ভুল করার ক্ষতির পরিমাণের উপর নির্ভর করে এই তিনটির মধ্যে থেকে ঠিক কোন হাতিয়ারটা তাদের ব্যবহার করতে হবে। এবার চলে আসি পঞ্চম বিষয়ে, ন্যাভিগেটিং রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি, মানে জটিল আর ঝুঁকিপূর্ণ পরিস্থিতি আপনি কিভাবে সামলাবেন। সিদ্ধান্ত গ্রহণকে সবচেয়ে বেশি জটিল করে তোলে আসলে তথ্যের অপ্রাপ্যতা। এখানে মূলত 3টি কন্ডিশন বা অবস্থা তৈরি হতে পারে: সার্টেনটি, রিস্ক এবং আনসার্টেনটি। সার্টেনটির ক্ষেত্রে আসলে ফলাফল আমাদের জানা থাকে, যেমন ধরুন একটা নির্দিষ্ট দামে কোনো সাপ্লাইজ কেনা। এখানে রুটিন অ্যাপ্রোচ কাজে লাগে। রিস্কের ক্ষেত্রে একটা প্রবাবিলিটি বা সম্ভাবনা থাকে, যেমন একটা নতুন প্রোডাক্ট লঞ্চে ধরুন 60% সফলতার সম্ভাবনা আছে। এখানে আপনি এক্সপেক্টেড ভ্যালু হিসাব করে নিতে পারেন। কিন্তু সবচেয়ে কঠিন হলো আনসার্টেনটি। এখানে ফলাফল বা সম্ভাবনা কোনোটাই জানা থাকে না, একেবারে আননোন। যেমন ধরুন একেবারে নতুন কোনো মার্কেটে টোটালি একটি নতুন প্রোডাক্ট নিয়ে আসা। এই রকম কঠিন অবস্থায় একজন ম্যানেজারকে মূলত তার আন্তর্দৃষ্টি বা ইনটুইশন এবং সাবজেক্টিভ জাজমেন্টের ওপরই নির্ভর করতে হয়। এবার আমরা এসে পড়েছি আমাদের টুল কিটের শেষ এবং ষষ্ঠ অংশটিতে, মাইন্ডিং ইয়োর মেন্টাল হিউরিস্টিক্স। এটাই আমাদের ফাইনাল চেক। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে এসেছি, সেই সব অদৃশ্য শক্তি নিয়ে কথা বলতে, যা অজান্তেই আমাদের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে। হিউরিস্টিক্স আসলে কি? এগুলো হলো আমাদের মনের কিছু শর্টকাট বা রুলস অফ থাম, যা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটাকে অনেক সহজ করে দেয়। এর ফলে বেশি রিসার্চ ছাড়াই আমরা ছটজলই একটা বিষয় অনুমান করে নিতে পারি। ধরুন ফায়ার ফাইটার্সরা, যারা খুব হাই স্টেক্স বা ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করেন, তারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে এই হিউরিস্টিক্সেরই ব্যবহার করেন। কিন্তু সাবধান, এর ভিতরে একটা বড় লুকিয়ে থাকা বিপদও আছে, আর তা হলো কগনিটিভ বায়াস। এই শর্টকাটগুলো অনেক সময় আমাদেরকে দারুণভাবে ভুল পথে চালিত করতে পারে। সুতরাং শেষ করার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই। ভাবুন তো একবার,
আমাদের এই মানসিক শর্টকাটগুলো কি আসলেই আমাদের মূল্যবান সময় বাঁচাচ্ছে, নাকি তাদের কারণেই বিলকুল অজান্তে আমাদের সবচেয়ে ভালো সিদ্ধান্তগুলো নষ্ট হয়ে যাচ্ছে? একজন ম্যানেজার হিসেবে এই টুলকিটগুলো ব্যবহার করার পাশাপাশি নিজের চিন্তা ভাবনার এই বায়াসগুলো নিয়েও কিন্তু সতর্ক থাকা খুব জরুরি। আজকের এই এক্সপ্লেনারটি এ পর্যন্তই। আশা করি এই প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্কগুলো আপনাদের আগামী দিনের নেতৃত্বকে আরও অনেক বেশি ধারালো আর এগিয়ে নিতে সাহায্য করবে।